বন্ধুরা, আমি কুলসুম। আমার একমাত্র ছোট ভাই কারিম। ও আমার থেকে 7 বছরের ছোট। সেই ছেলেবেলা থেকেই আমি ওকে বড় করেছি, ওকে গাইড দিয়েছি। আর কারিমও আমাকে ছাড়া কিছু বুঝতো না, সবসময় আমার সাথে সাথেই থেকেছে। ও স্কুলে ক্লাস 1-এ ভর্তি হওয়ার পর আমার হাত ধরে স্কুলে যেত। এরপর কারিমের যখন 10 বছর বয়স, তখন আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের অনুষ্ঠানে কারিম একটা কাণ্ড ঘটিয়েছিল। কাজী সাহেব যখন আমার বিয়ে পড়াচ্ছিলেন, তখন ও আপার পিছনে বসেছিল। হঠাৎ ও জোরে কাজী সাহেবকে বিয়ে পড়ানো বন্ধ করতে বলেছিল। বড়রা ওকে ধরে শান্ত বলল, আর ওর কাছে সবাই জানতে চাইল কেন ও এমন করছে। ও তখন বলল, বিয়ে হলে আপা আমাকে ছেড়ে চলে যাবে, আমি একা থাকতে পারবো না। তখন সবাই ওকে বোঝালো যে যখন মেয়েরা বড় হয়ে যায়, তখন তাকে একজন উপযুক্ত পুরুষকে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হয়, এটাই নিয়ম। তখন ও আমার বরকে দেখিয়ে বলেছিল, ওই লোকটাকে তাড়িয়ে দাও। হঠাৎ একটা হাসির রোল পড়ে গেল ওর এই কথায়। যাই হোক, পরে কারিমকে ওখান থেকে সরিয়ে নেওয়া হলো, আর আমার বিয়েটা হয়েই গেল। আর জামাই আমাকে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। আমি কাঁদতে কাঁদতে পালকিতে গিয়ে উঠলাম। যখন আমার পালকি যাত্রা শুরু হলো, তখন কারিম কাঁদছিল আর বলছিল, তোমরা আমার আপাকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও। এতে আমিও খুব কষ্ট পেলাম, ওর জন্য খুবই মায়া হতে লাগলো। এরপর 5টা বছর পার হয়ে গেল। কারিমকে দেখতে পেলাম না। ওরা আমাকে একটা দিনের জন্যেও আমার বাড়ি যেতে দেয়নি। বাবা মাঝে মধ্যে আমাকে দেখে যেত, কিন্তু কখনো কারিমকে সাথে নিয়ে আসতো না। এর 1 বছর পর আমার জীবনে নেমে এলো এক ঝড়। স্বামী আমাকে তালাক দিয়েছে। ওরা অপবাদ দিয়েছিল যে আমি নাকি বন্ধা, মানে আমার সন্তান হবে না। আমার বাবা সরাসরি বলে দিল যে সে আমাকে নিতে আসতে তার নাকি খুব অপমান হবে। তারপর আমি আমার মাকে বললাম যে কারিমকে পাঠাতে আমাকে নিতে। সেই অনুযায়ী পরের দিন কারিম আসলো আমাকে নিয়ে যেতে। ও এখানে আসার পর আমার শ্বশুরবাড়ির লোকেরা ওকে অনেক অপমান করল। ওরা আমার সম্পর্কে অনেক বাজে অপবাদ দিল আর বলল, যেভাবেই পারো আজকের মধ্যেই কুলসুমকে এখান থেকে নিয়ে যাও। এরপর কারিম ওদেরকে অনেক অনুনয় করে বলল যে আজ বেলা পড়ে গেছে, রাস্তাও অনেকটা দূর, গাড়ি ঘোড়াও চলে না, এখন যেতে গেলে অনেক রাত হয়ে যাবে, রাতটা থেকে সকালে যাব। শেষ পর্যন্ত ওরা রাজি হলো, তবে সূর্য ওঠার আগেই চলে যেতে বলল। এরপর আমি ঘরে গিয়ে ওকে বললাম, তুই কি ওদের কথা বিশ্বাস করেছিস? ও বলল, কখনো না, আমি আমার আপাকে চিনি, তুমি কখনো এমন হতে পারো না। তুমি আমার কাছে সেই ছোটবেলায় যেমন পবিত্র ছিলে, এখনো তেমনই আছো। আমি বললাম, ঠিকই বলেছিস, আমি তেমনই আছি। এরা খুব খারাপ মানুষ, জানিস। এই দেখ, তুই এত বছর পর জীবনের প্রথম বোনের শ্বশুরবাড়িতে এলি, তোকে যে একটু ভালো মন্দ খাওয়াবো সে অধিকারও এখন আমার নেই। চল তৈরি হই, যেতে যখন হবেই, যত তাড়াতাড়ি এই জেলখানা থেকে বেরোনো যায় ততই শান্তি। কারিম যখন এখানে আসে, তখন ওর দুলাভাই বাড়িতে ছিল না, তিনি এলেন বেশ রাতে। কারিমের আসার কথা জানতে পেরেই উনি আমার ঘরে এসে উল্টাপাল্টা কথা বলতে লাগলেন, কিন্তু আমি একটা কথাও বললাম না, বরং মিটিমিটি হাসছিলাম। এবার উনি কারিমকে বলল, তুমি বিয়ের দিনেই ঝামেলা বাঁধিয়েছিলে, আমার সব মনে আছে, কাজীকে পর্যন্ত মারতে গিয়েছিলে। বাব্বা, বয়সে ছোট হলেও কি ভালোবাসা, এ যেন রহিম রুব্বানের গল্প। আবার বলে কিনা ওকে আমিই বিয়ে করব, তো যা না, নিয়ে যা। আমি আর শুনতে পাচ্ছিলাম না, উঠে গিয়ে বললাম, আপনি এখন যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন, আপনার মাথা ঠিক নেই। এ কথা শুনেই উনি আরও ক্ষেপে গেলেন আর বললেন, তোরে তালাক দিচ্ছি, যা। বলতে বলতে উনি চলে গেল। তারপর আমি ওর কাছে গিয়ে বললাম, তাহলে বোঝ আমি কেমন জায়গায় পড়েছি। কিছু মনে করিস না, ও এরকমই, আমার জীবনটা শেষ করে দিয়েছে। যাই হোক, এরপরে ওকে আমার খাটে ঘুমাতে দিলাম আর আমি মেঝেতে। অনেক রাত পর্যন্ত কেউই ঘুমাতে পারলাম না। আমি ওর কাছ থেকে আমাদের বাড়ির, গ্রামের সবার কথা এক এক করে জানলাম। তারপর কিছু সময়ের জন্য আমরা ঘুমালাম। তারপর আমি শেষ রাতের দিকে ওকে ঘুম থেকে জাগিয়ে বললাম, কারিম ওঠ, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, না হলে ওরা আরও অপমান করবে। ও দ্রুত উঠে রেডি হয়ে নিল, আর ভোরের আলো ফোটার আগেই আমরা বেরিয়ে পড়লাম। আমি ওদের বাড়ি থেকে দেওয়া কিছুই নিলাম না, একেবারে খালি হাতে চলে আসলাম। আমরা বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠলাম। এখান থেকে আমাদের বাড়ি অনেক দূর। প্রথমে বাসে গিয়ে তারপর একটা নদী পার হতে হবে। এরপর আছে প্রায় 3 ঘন্টার হাঁটা পথ।
আমরা নদীর ঘাটে গিয়ে বাস থেকে নেমে খেয়া নৌকায় চড়লাম। আধ ঘন্টার মধ্যেই ইঞ্জিন চালিত নৌকায় আমরা নদী পার হয়ে গেলাম। এরপর আমাদের মেঠো পথে হাঁটতে হবে প্রায় 6 কিলোমিটার। তবে যদি সৌভাগ্যক্রমে একটা গরুর গাড়ি পেয়ে যাই তবে কষ্ট কম হবে। আমরা গঞ্জের শেষ প্রান্তে গেলাম, কিন্তু দুর্ভাগ্য যদি সর্বক্ষণের সাথী হয় তবে কার কি করার আছে। আমাদেরও তাই হলো। তখনও গরুর গাড়ি এসে পৌঁছায়নি। বিকালে হলে পাওয়া যেত। তখন আর আমাদের করার কিচ্ছু ছিল না। আর কোনো যোগাযোগ ব্যবস্থা সে সময় ছিল না। অগত্যে আমরা হাঁটা শুরু করলাম। তখন আমি ওকে বললাম, চিন্তা করছিস কেন রে বোকা? আমার হাঁটার অভ্যাস আছে, চল গল্প করতে করতে চলে যাব। আমরা নদীর কিনার দিয়ে ফসলের ক্ষেতের আইল দিয়ে হাঁটতে শুরু করলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের রেহাই দিল না। মোটামুটি 3 কিলোমিটার দূরত্ব আসার পর পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেল আর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। ও তখন ভীত কণ্ঠে আমাকে বলল, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আশেপাশে কোনো বাড়িঘর তো দূরের কথা, বড় কোনো গাছও নেই যেখানে বৃষ্টি এলে আশ্রয় নেওয়া যাবে। অবশ্য কিছু দূর যেতে পারলে একটা প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার পাওয়া যাবে, কিন্তু তাও প্রায় 1 কিলোমিটার দূরে। আমরা জোরে জোরে হাঁটতে লাগলাম, কিন্তু স্কুল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে থাকতেই বৃষ্টি শুরু হয়ে গেল। সে কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি! আমরা স্কুলের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু ওখানে পৌঁছাতে পৌঁছাতে দুজনেই ভিজে জবজবে হয়ে গেলাম। আমরা স্কুল ঘরের ভিতরে গেলাম। সব ঘর তালা দেওয়া। আমরা করিডোরে আশ্রয় নিলাম। স্কুলটা দোতলা। আমরা দোতলায় উঠে জানলা দরজাবিহীন একটা ঘর পেলাম, সেখানে আমরা আশ্রয় নিলাম। ওই ঘরে অনেক পরিত্যক্ত কার্টুন গাদা করা ছিল। কারিম অনেকগুলি টেনে নামিয়ে ধুলো ঝেড়ে মেঝেতে পেতে বসার জায়গা করে নিল। এদিকে বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। জোর বাতাস বইতে লাগলো, সেই সাথে প্রচণ্ড কানে তালা লাগানো শব্দে মেঘের গর্জন শুরু হলো। মনে হয় বাজ পড়ছিল। আমরা ভিজে চুপচুপে হয়ে গিয়েছিলাম। সেই সাথে জানলা দরজার ফোকর দিয়ে শো শো করে ঠান্ডা বাতাস আসতে লাগলো। এতে আমাদের দুজনেরই ভীষণ ঠান্ডা লাগতে লাগলো। তাই আমি ওকে বললাম, তোর ভেজা জামা খুলে ফেল, না হলে ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হয়ে যাবে। ও আমার কথা মতো তাই করতে করতে আমাকেও বলল, তুমিও তো ভিজে জবজবে হয়ে গেছো, ওগুলো নিংড়ে পানি বের করে দাও, না হলে তোমারও ঠান্ডা লেগে যাবে। আমিও তাই করলাম। তারপর আমি ওকে বললাম, এখন আমরা বসি, এ বৃষ্টি সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। এরপর আমরা পাশাপাশি বসলাম। বাইরে তখনও তুমুল বৃষ্টি আর বাতাসের শো শো শব্দ, সেই সাথে মেঘের গর্জন। বাইরে বেরোনোর কোনো উপায় নেই। আর আশেপাশে 2-3 কিলোমিটার দূরত্বে কোনো ঘরবাড়ি তো দূরের কথা, মানুষজনও নেই। একটু পরেও আমাকে বলল, আপুরে, তুই কি জানিস তুই কত সুন্দর? আমি নরম করে উত্তর দিলাম, জানি, সবাই বলে। ও বলল, তুই শুধু সুন্দরী না, অসম্ভব সুন্দর। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। ও বলল, আমি জীবনেও এত সুন্দর দেখিনি। আমি যদি তোকে একটু ধরে দেখি, তুই কি রাগ করবি? আমি ওর দিকে বাম হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিলাম আর বললাম, তুই তো দেখছিস বড় হচ্ছিস, আর আজ তো একটা পাজির পা ঝাঁকড়া হচ্ছিস। নে, এখন আমি তোকে সব কিছুর অনুমতি দিলাম, তবে বৃষ্টি শেষ হলে কিন্তু আমাদের এখান থেকে বের হতে হবে। তারপর ও আর দেরি করল না। বৃষ্টির সাথে সাথে আমরাও সুখে শান্তিতে ভেসে যেতে লাগলাম। এরপর প্রায় 3 ঘন্টা পর বৃষ্টি থেমে গেল, আর আমরাও ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আমাদের এক নতুন জীবনের অধ্যায় শুরু হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি